সেই সকাল ৫টায় ঘুম থেকে উঠেছি, তারপর থেকে যে সংসারের কাজ শুরু করেছি এখনও ছুটি পাইনি। আর সংসারের কাজ থেকে ছুটি পাওয়া এতটা কি মুখের কথা? ঠিক একটার পর একটা কাজ কোথা থেকে যে জোগাড় হয়ে যায় বুঝতেই পারি না। তো আজকে ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম, করে নিয়ে ঠাকুরের সিংহাসনের পজিশনটা একটু চেঞ্জ করেছি। ছোটো ঘর তো, এই একটা ঘরের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়ে করা খুবই মুশকিলের ব্যাপার। কিন্তু যতদিন না ওপরে একটা সিঁড়ি ঘর করছি, আমি ওপরে ঠাকুর ঘরটা কিছুতেই শিফট করতে পারছি না। আর ঠাকুর ঘরটা নিচে থাকলে আমার ভীষণ অসুবিধা হয়ে যায়। এই একই রুমের মধ্যে খাওয়া দাওয়া, শোয়া বসা, তার মধ্যে ঠাকুরটা রাখি, আমার একদমই মন মানতে চায় না। আর এই যেটা দেখালাম, এই চন্দন গুঁড়োটা আমি ভেলোরে যখন গেছিলাম মহালক্ষ্মী মন্দির থেকে এনেছিলাম। আজ প্রথম খুললাম কৌটোটা, এত সুন্দর গন্ধ না, মন ভরে গেল। সারা ঘরটা যেন গন্ধে ছেয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুর দেওয়াটা আমার একদম কমপ্লিট হয়ে গেল। যখন দিতে বসেছিলাম, বাইরের ওয়েদারটা ছিল রোদ ঝলমলে আকাশ, আর ঠাকুর দিয়ে উঠে দেখছি একদম মেঘলা হয়ে গেছে। বেশ হাওয়া, জোরে হাওয়া বইছে, যাকে বলে ঝোড়ো বাতাস। একটু বৃষ্টি হলে শান্তি পাই, আর গরম সহ্য করা যাচ্ছে না। আমাদের মিঠু বৃষ্টির অপেক্ষা করছে। কি বৃষ্টি দরকার মিঠু? হ্যাঁ, হাওয়া ভালো লাগছে, বৃষ্টি দরকার। মিঠু, মিঠু, কি দেখছিস, কি দেখছিস? আগের ভিডিওগুলোতে বারবার তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি একটু অসুস্থ, বর্তমানে শরীরটা ভীষণ খারাপ হয়েছে। তার জন্যে আর ভিডিও ঠিকমতো করা হচ্ছে না, ভিডিও এডিটও করা হচ্ছে না, পোস্টও করা হচ্ছে না। কি করা যাবে বলো? শরীর যদি ভালো না থাকে মনও ভালো থাকে না। আর কি ভিডিও করব বলো মন খারাপ নিয়ে? তো ঠাকুরঘর থেকে সোজা তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি, একটু রান্না করে নিতে হবে। কারণ উৎসাহ স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। মেয়েটা কোন ভোরবেলা স্কুল যায়, এসে যদি ঠিক টাইমে খাবারটা না পায় তাহলে আমারও খুব খারাপ লাগবে ব্যাপারটা। দুপুরের লাঞ্চ মেনু তো বানিয়ে নিয়েছি, সবজি দিয়ে ডালিয়া, আর না আবার আগে দিয়ে দিচ্ছি ঘি, আর এর সাথে একটু বেগুন ভাজা আর পাঁপড় ভাজা করে নিলে মা আমি দুজনের হয়ে যাবে। আচ্ছা, আমার সব থেকে কাছের এবং আমার সব থেকে প্রিয় মানুষটার বিশেষ দিন, যে মানুষটা আমাকে পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে, তার এই বিশেষ দিনে জানি না আমি কতটা কি আয়োজন করতে পারবো। তাও চেষ্টা করছি। শরীর যদি চায় সবটাই হয়তো পারফেক্টলি করে নিতে পারবো, না হলে কিছুই করে উঠতে পারবো না। মনের জোর নিয়ে ফ্রিজ থেকে মাছ মাংস দুটোই বের করে নিয়েছি। এদিকে মাংস, এদিকে পমফ্রেট মাছ। দেখি কি বানানো যায়। মানুষটার জন্য রাতে একটু বিশেষ কিছু রান্না করার ইচ্ছা আছে, তাই আর দুপুরে বেশি রান্নাবান্না ঝামেলা রাখলাম না। কারণ 2 টাইম দাঁড়িয়ে থেকে রান্না করার মতো এখন আর আমার শরীরের অবস্থা নেই। তাই দুপুরবেলায় হালকা পাতলা খাবার। তো মেয়েও ভীষণ পছন্দ করে ডালি আর খিচুড়ি। মাছ রান্না করলে হয়তো খাওয়া নিয়ে অশান্তি করতো, কিন্তু নিরামিষ রান্নায় মেয়ের কোনো অসুবিধা হয় না। তো এদিকে মামের জন্য একটুখানি খাবার বেড়ে নিলাম, ঝটপট দুজনে খেয়ে নিই। এতে মামে বসে গল্প করছিলাম, হঠাৎ দরজায় বেলের আওয়াজ পেয়ে গেট খুলে দেখি রাজাবাবু কেক নিয়ে চলে এসেছে। ও যে আজকে আমার কী উপকার করলো, খুব টেনশনে ছিলাম। শরীর এত খারাপ, বাইরে যেতে পারবো না, কেকটা কী করে আনবো, আর কেক ছাড়া কি অনুষ্ঠানটা হবে, এই নিয়ে অনেক চিন্তা ভাবনা করছিলাম। তারপর দেখি হঠাৎ রাজা ফোন করেছে, তো ওকেই আনতে বলেছিলাম, আর ও ঠিক সময় কেকটা এনে হাজির করে দিল। তখন আমার কথায় এবং এই কেক দুটো দেখে তোমরা নিশ্চয়ই গেস করে ফেলেছো যে আজকে কি অনুষ্ঠান আছে। হ্যাঁ, আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন। এই কেকটা ক্লাবের তরফ থেকে, ক্লাবে গিয়ে এই কেকটা কাটবে, আর এই কেকটা আমার আর মেয়ের তরফ থেকে। যে মানুষটা বিয়ের পর থেকে আমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারেনি, যে মানুষটা সকাল শুরু হয় আমাকে দিয়ে এবং রাতটা শেষ হয় আমাকে দিয়ে, যে মানুষটা আমার ভালোটা ভাবতে ভাবতে নিজের জীবনটা প্রায় উৎসর্গ করে দিচ্ছে, শুধু আমার কথা ভাবতে ভাবতে যে আমি কিভাবে ভালো থাকবো, আমি কতটা সুস্থ থাকবো। তো সেই মানুষটার জন্যে শুয়ে পড়ে থাকলে কি হয় বলো? শরীরে যতই কষ্ট হোক, ওর জন্য কিছু করতে পারলে আমি মন দিয়ে অনেকটাই খুশি হব। আর এইখানে পমফ্রেট মাছটা ম্যারিনেট করে রাখছি, আর বানিয়ে নিয়েছিলাম সিমুই। সিমুইটা খেতে ভীষণ ভালোবাসে, আমি পায়েস বানাই না, ওর জন্য সিমুই বানিয়ে দিই। আর ঘরে যেটুকু ছিল, যা ছিল তাই দিয়েই মনমাড আজকের রান্নার আয়োজন করছি। ওকে যদি বলতাম এক্সট্রা করে বাজার করে দিতে, ও আমাকে কিছুই করতে দিত না। তার জন্যে যেটুকু আছে সেটুকু দিয়ে আমার কাজ সারতে হচ্ছে। তো পমফ্রেট মাছটা ম্যারিনেট করে রেখেছি, পরে ওইটা ফ্রাই করে নেব। আর এইখানে আজকে চিকেনটা একটু অন্যভাবে করলাম, বাটার চিকেনের মতো। মশলাগুলো প্রথমে ভেজে মিক্সিতে একটা পেস্ট করে নিচ্ছি, সেই পেস্ট দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দুপুরবেলা আর ঘুমাইনি, আর রান্নাবান্নাগুলো একটু করছিলাম, একটু পায়েস করলাম, তারপর মাছটাকে ম্যারিনেট করলাম, এখন মাংসটা বসিয়েছি। 5:30 বাজে। এদিকে পিটির পিটির করে বাইরে বৃষ্টি হচ্ছে, আরও বেশি গরম লাগছে, পুরো ঘাম ঝরছে।
আর গৌতম আসার আগে ঝটপট রান্নাটা করে নিতে চাইছি, কারণ গৌতম এসে গেলে যেখানে যেটুকু রান্না করছি সেইখানেই স্টপ করে দেবে। একেই তোমার শরীর ভালো না, এমনি বলেছে কোনো তামঝাম করবে না, তার মধ্যে বিশেষ একটা কারণে, সেটাও ব্যক্তিগত একটা ব্যাপার আছে, সেই কারণে গৌতম কয়েক বছর হলেও বার্থডে করতে একদমই পছন্দ করে না। প্রত্যেক বছরই আমার ওপর রাগারাগি করে। আমি যতটা পারি নর্মাল যেটুকু হয় সেটুকুই করি, বেশি করি না। বেশি করলে ভীষণ রাগারাগি করে, অশান্তি করে। তো একটা তো শার্ট আমি আগে এনে রেখেছিলাম, সেই শার্টটা দিয়ে দেবো। একটা কেক এনে দিয়েছে রাজা, আর কিছু রান্না হয়তো চাইলে হোটেলে গিয়ে খেতে পারতাম, কিন্তু নিজের হাতে নিজের প্রিয় মানুষটাকে একটু রেঁধে বেড়ে দিলে না, তার আনন্দটাই আলাদা। সেইটুকুই চেষ্টা করছি, যতই শরীরে কষ্ট হোক। রান্না কমপ্লিট হলে এই রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। দেখো কিচেনের বাসনপত্র চারিদিক অগোছালো। মাংসের তরকারিটা না হবার আগে একটু বাটার দিয়ে দিলাম। গৌতম খাবারে বাটার একদমই পছন্দ করে না, কিন্তু টেস্টের জন্যে এখানে আমি একটু অল্প পরিমাণ বাটার দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। রান্না টান্না করে একেবারে স্নান করে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধ্যাবাতি দেওয়ার জন্যে। গৌতমের অফিস থেকে আসার সময় হয়ে গেছে, আর এতক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না করার ফলে শরীরটা আরও বেশি খারাপ লাগছে। এখন আর কিচ্ছু যেন ভালো লাগছে না, শরীরটা যেন অস্থির হচ্ছে। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, উৎসা টিউশন ক্লাসে গেছে, গৌতম এখনও ফেরেনি, আর আমি এইভাবে বসে আছি। একদম মন মেজাজটা একদম ভালো নেই। কয়েকদিন ধরে শরীরটা খারাপ হওয়ার জন্য আরও মানে মাথাটা একদম ঠিক নেই। ভুলভাল মাথা যখন ঠিক থাকে না, যেমন মানুষ ভুলভাল কাজ করে, কাজ করছি ভুলে যাচ্ছি কি করছি, কোনটা কখন করা উচিত কিছুই মনে রাখতে পারছি না। আস্তে আস্তে শরীরটা একটা, শরীরের মধ্যে আমার এই শরীরে যেন একটা পচন ধরে নিয়েছে। শরীর আস্তে আস্তে পচন ধরেছে বলে শরীরে নানা রোগের বাসা তৈরি হচ্ছে। একটা রোগ সারাতে না সারাতে অন্য রোগের উপসর্গ চলে আসছে। আমি একদম ফেড আপ, আর ভালো লাগছে না। তো আমি আগেও ভেলোর থেকে যখন সেকেন্ড টাইম এসেছিলাম, সেকেন্ড টাইম ফিরে আসার পর আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার নাভির অংশটা, নাভি তো সবার ভিতরের দিকে থাকে, ওই অংশটা ঠেলে বাইরের দিকে বেরিয়ে এসে ফুলে যাচ্ছে এবং ঠেলে বাইরের দিকে বেরিয়ে আসছে। মানে এরকম পেটে হাত দিলে বোঝা যাচ্ছে একদম পুরো ফুলে বেলুনের মতো বাইরের দিকে চলে আসছে, এবং অজস্র পেন হচ্ছিল। তো আবার একা একাই ঠিক হয়ে গেল। এক সপ্তাহ ওরম পেন, ওরম কষ্ট করে থাকলাম, একটু রেস্ট নিতে, দেখলাম একা একা আবার সব ঠিক হয়ে গেল। আবার সেই প্রবলেমটা নতুনভাবে ক্রিয়েট হয়েছে গত 2-3 দিন ধরে। পুরো নাভির অংশটা শক্ত মতো হয়ে ঠেলে বাইরে বেরিয়ে এসে একটা হার্ট মানে শক্ত মতো হয়ে আছে, হাত দিলে বোঝা যাচ্ছে, এবং খুব পেন হচ্ছে, একদম ভালো লাগছে না কিচ্ছু। আমার যখন বড় ওটি হয়েছিল তখনই বুকের পাঁজর থেকে পেট অবধি কাটা হয়েছিল। তার ফলে আমার সেলাইয়ের সময় যখন স্টিচ করেছিল, মানে নাভির অংশটা একটু বেঁকা ধরনের সেলাই হয়েছিল। তো একটু মানে সবার নর্মাল যেরকম সবার নাভি থাকে, আমার একটু আলাদাই ছিল। আর এখন তো তার মধ্যে এই নতুন এইটা কেন হচ্ছে এইভাবে ফুলে, মানে হেলদি হয়ে যাচ্ছি বলে কি না, তার জন্য কি নাভিটা ফুলে বেরিয়ে আসছে, আমি কিছু জানি না। আর তার মধ্যে সকালবেলা আজকের গৌতম বলেছিল যে হার্নিয়া হলে, হার্নিয়া কী ধরনের রোগ বা কী কারণ আমি কিন্তু জানি না, লোকের মুখে শুনেছি, কোথায় হার্নিয়া হয় কীভাবে হয় আমি এসব সত্যি জানি না। গৌতম বললো যে এটা হার্নিয়ারও উপসর্গ হতে পারে। মানে এটা শোনার পর থেকে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। মানে আমি যে কজনকে জানি, মানে যেই কজনের মুখে শুনেছিলাম হার্নিয়াতে, তাদের ওটি করতে হয়েছিল। মানে আমি পাচ্ছি না, একা একাই চোখে আমার জল চলে আসছে। মানে এরপর আবার ওঠি, আবার মানে এই একটা ভেবে সকাল থেকে একদম মুডটা অফ আমার। মানে যখনই একা থাকছি, মানে এখন মাথায় এটাই স্ট্রাইক করছে, যদি এরম কিছু হয়ে থাকে, মানে আমি তখন গৌতমকে সকালেই বললাম যদি এরম কিছু হয়ে যায়, আবার কোনো নতুন রোগ দেখা যায়, তাহলে আমার সুইসাইড ছাড়া আর কোনো অন্য রাস্তা দেখতে পাচ্ছি না। আমি আর সহ্য করতে পারবো না শরীরে আর একটা ওটি, আর আমি পাচ্ছি না। এই মেরিনা ইনজেকশন করেই সুস্থ হতে পারছি না। ফেড আপ একটা শারীরিক পরিস্থিতি নিয়ে আমি দৌড়াচ্ছি, তার মধ্যে যদি আমার নতুন করে মানে আবার ওটি ফটি বা কিছু হয়, মানে আমার পক্ষে অসম্ভব ব্যাপার। তো দেখা যাক, দেখি তার ইচ্ছায় সব কিছু হবে। সে যদি চায় আমি ভালো থাকি, নিশ্চয়ই ভালো থাকবো। আর সে যদি চায় ভালো না থাকি, বা আমার যেটুকু ভোগান্তি সেটুকু তো ভোগ করতেই হবে, বা যেটুকু আয়ু সেটুকুই আমি বাঁচতে পারবো, এর বেশি নয়।
একদম আজকের একটা ভালো একটা দিন গৌতমের জীবনে। হ্যাঁ, একটা বিশেষ দিন গৌতমের জীবনের। মানে আমি মনে হচ্ছে আজকে দিনটাকে নষ্ট করে দেবো। আমি কিছুতেই, যখনই একা থাকছি কিছুতেই চোখের জল আটকাতে পারছি না। আমি একদম কি বলবো আর। যতই মনে কষ্ট থাক, চোখের জল লুকিয়ে মনকে স্ট্রং করে গৌতমের সামনে দাঁড়াতে হবে আমাকে। কারণ আমার চোখে জল দেখে নিলে ও সব জিনিসটাই মাটি করে দেবে। আর কষ্ট করে এত কিছু আয়োজন করলাম, সবটাই বেকার হয়ে যাবে। তো এই শার্টটা আমি ওর জন্যই কিনেছিলাম। তোমরা কমেন্টস করে জানিও কেমন হয়েছে। গৌতম চলে এসেছে, আর যে নতুন শার্টটা ওকে আমি গিফট করেছি সেটা পরেছে। কোনোদিন তো পরতে চায় না নতুন জিনিস জন্মদিনের দিন। আজকে মনে হচ্ছে আমার মুড দেখে, আমার মুড ভালো করার জন্যে তাড়াতাড়ি করে ঝটপট জামাটা পরেছে, তাই তো। বার্থডে বয় বার্থডে ম্যান হয়ে গেছে। বার্থডে বয় না, আমার কাছে বার্থডে বয়, তোর কাছে ম্যান, আমার কাছে বার্থডে বয়। বার্থডে বয় চারিদিকে জট ঠোসা বেরিয়েছে। এটা কি জট ঠোসা? চারিদিকে জট ঠোসা বেরিয়েছে। এটা এসিতে শোয়ার ফল। এসিতে মানে শুয়েছে, সেদিনকে চাদর নেয়নি, আর তারপরের দিনই জট ঠোসা চারিদিকে বেরিয়েছে। তো কেক কাটিং পর্বটা সেরে নিই। আশা থেকেই তো বক বক করছে, আমাকে মুখ করছে কেন রান্না করেছি, রান্না খাবেও না বলে দিয়েছে, যে একটা খাবার খেয়েও দেখবে না। তারপর কেক এনেছি বলে সেটাতেও বকাবকি করলো আমাকে। যাই হোক, এখন নিয়ে আসি কেকটা কাটা হোক। এমনিতেই ভিডিওতে ভিউজ নেই, ভিডিও কেউ দেখছে না, তার মধ্যে পুরো ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আজকের ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে চলে আসবো। চলো, বাই।